ম্যারি চার্লসকে হঠাৎ বলল, তুমি তুমি আমার একটা উপকার করতে পারবে? কিরকম উপকার? তবে শোনো, তোমাকে বুঝিয়ে বলি। আমার বুকের মাঝখানে একটা ছোট্ট অতি ক্ষুদ্র কাঁটা ফুটেছে। বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতরে প্রবেশ করে সবসময় খচখচ করছে। এক বিন্দু সুখ পাই না। তুমি তুলে দিতে পারবে? কেমন করে আর কবে ফুটলো? তাও শুনবে? শোনো, কিন্তু বোধহয় বুঝতে পারবে না। ছোটবেলায় একটা গোলাপ ফুল নিয়ে খেলা করতাম, তাতে একটা কাঁটা ছিল। দেখতে পাইনি তখন। তারপর কোনোদিন বুঝি ঘুমের ঘোরে বুকে চেপে ধরেছিলাম, তখনই ফুটে গেছে কাঁটাটা। ফুল শুকিয়ে ঝরে গেছে, এখন কাঁটাটা বের করে ফেলতে চাই। তুমি তুমি পারবে? বোধহয় পারবো, কিন্তু কাঁটা খুব ছোট তো। হ্যাঁ, খুব ছোট, কিন্তু সাবধান। অনেকখানা বুকের রক্ত মাংস না কাটলে তা বার হবে না। হয়তো প্রাণে বাঁচবো না। সাবধানে তুলবে তো? নমস্কার। গল্প.in 2.0 আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কোরাল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন 25শে সেপ্টেম্বর 1876 খ্রিস্টাব্দে। তিনি বাংলা সাহিত্যের এক বিশেষ নাম। লেখালেখির গুরু মানেন ফরাসি সাহিত্যিক এমিল জোলাকে। তার সাহিত্যকর্মকে ঘিরে এখনো পর্যন্ত প্রায় 50টি চলচ্চিত্র বিভিন্ন ভাষায় তৈরি হয়েছে। তার মধ্যে দেবদাস উপন্যাসটি বাংলা, হিন্দি এবং তেলেগু ভাষায় 8 বার তৈরি হয়েছে। এছাড়াও বিন্দুর ছেলে, স্বামী, দত্তা এই সমস্ত গল্পগুলোকে কেন্দ্র করেও চলচ্চিত্র তৈরি হয়েছে। তার লেখা কিছু উপন্যাস এবং ছোট গল্প যথাক্রমে বড়দিদি, বিরাজ বউ, পরিণীতা, পণ্ডিত মশাই, শ্রীকান্ত, পরিণীতা, পল্লী সমাজ ইত্যাদি। আমাদের আজকের গল্প পাঠে আমি সৌম্যজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প কোরাল। লন্ডন নগরের 50 মাইল উত্তরে কোরাল নামে একটা গ্রামে ক্ষুদ্র স্রোতস্বতী তীরস্থ দুখানা বাড়ি গ্রামের শোভা শতগুণে বাড়িয়ে রেখেছিল। উভয়ের সৌন্দর্যে একটা সাদৃশ্য থাকলেও একটি অপরটির তুলনায় একটু বড়, জমকালো এবং মূল্যবান, যে দেখলেই মনে হয় যেন কোনো রাজা তার যৌবনের প্রথম অবস্থায় এটা নির্মাণ করেছিলেন। তারপর যতদিন গড়িয়ে পড়তে লাগলো, সুখ সম্পদ পরিব্যাপ্ত আত্মসুখ যেদিন মরণের ছায়াটা সামনে ঈষৎ হেলিয়ে ধরেছিল, সেদিন থেকে মনে হয় অপরটির নির্মাণ কর্ম আরম্ভ করেছিলেন। তাই যৌবনে এবং বার্ধক্যে যেরকম প্রভেদ, এই দুইটি বাড়িরও সেরকমই একটা প্রভেদ লক্ষ্য করা যেত। একটি তার বিলাসভবন রাজসভা, অপরটা তার শান্তিনিকেতন কুঞ্জকানন। একটিতে কত মর্মর প্রস্তর, কারুকার্য শোভিত কত ঝর্ণা, রঞ্জিত পত্রপুষ্প গঠিত কুঞ্জবন, তারপর তোষাখানা, অশ্বশালা, পশালয় গ্রামের মতো চারিদিক ঘিরে রয়েছে। আর ভিতরে কত আসবাব, কত টেবিল, চেয়ার, পিয়ানো প্রভৃতি বহু মূল্য কার্পেটের ওপর দাঁড়িয়ে আছে। ভিত্তি সংলগ্ন বৃহৎ মুকুরে সে শোভা সহস্রবার প্রতিফলিত হয়েছে। তার উপর কত রকমের চিত্র, নানাবিধ ঝাড়লণ্ঠন,
দেয়ালগিরির মধ্য দিয়ে সৌন্দর্য শতগুণে বৃদ্ধি করে তুলেছে। কিন্তু অপরটিতে অত কিছু নেই। বাইরে শুধু শ্যামল তৃণদল, ক্ষুদ্র ক্ষুদ্র পুষ্পতরু, লতাবিতান, এক ঝাড় পিয়ার বৃক্ষ, একদল আঙুলের কুঞ্জবনের মধ্যে দু একটা বসবার বেঞ্চ, নদীর ধারে দুই ঝাড় বংশবাটিকা। তন্মধ্যে এই ক্ষুদ্র অট্টালিকাখানি নদী তীর থেকে ঈষৎ দেখা যায় মাত্র। দুজন প্রাচীন সৈনিক এই দুই ভবনের অধিকারী। একজনের নাম ক্যাপ্টেন নোল, অপরের নাম কর্নেল হ্যারিংটন। যুদ্ধকর্ম থেকে অবসর গ্রহণ করে দুই বন্ধু নির্জনে এই দুটি অট্টালিকা সামর্থ্য অনুসারে কিনে বাস করছিলেন। ক্যাপ্টেন নোলের একটা কন্যা রয়েছে, নাম মেরি। কর্নেল হ্যারিংটনের একটিমাত্র পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল, তার নাম লিওপোল্ড। মা আদর করে লিও বলে ডাকতেন। একদিন লিওর মা পুত্রকে শিয়রে বসিয়ে মেরিকে আশীর্বাদ করে স্বামীর কর নিজের করে গ্রহণ করে বসন্ত প্রভাতে সূর্যোদয়ের সঙ্গে হাসি মুখে চিরদিনের মতো প্রস্থান করলেন। লিওর তখন 10 বছর মাত্র বয়স। সে খুব কাঁদতে লাগল। মেরির মা এসে তাকে ক্রোড়ে তুলে মুখে চুম্বন করে বললেন, ভয় কি বাবা, আমি চিরদিন তোমার মা হয়ে থাকবো। সপ্তবর্ষীয়া বালিকা মেরি লিওর হাত ধরে বলল, লিও, কেঁদো না, চুপ করো, কেঁদো না। লিও চুপ করে রইল। স্ত্রী বিয়োগের পর কর্নেল হ্যারিংটন জুয়া ক্রীড়ায় নিতান্ত মনোসংযোগ করলেন। সঞ্চিত অর্থ যত সংকুচিত হয়ে আসতে লাগল, প্রবাসী পুত্রমুখ স্মরণ করে তত অধিক উৎসাহের সঙ্গে নষ্ট ধন পুনঃপ্রাপ্তির আশায় জুয়া ক্রীড়া করতে লাগলেন। ক্রমে সমস্ত নিঃশেষ হয়ে আসলো। ক্রীড়ার মত্ততায় তিনি আত্মবিস্তৃত হয়ে বন্ধু নোলের কাছে বাড়ি বন্ধক রেখে ঋণ গ্রহণ করলেন। তাও শেষ হলো। দারুণ নিরাশায় তার উন্মত্ততা আসলো। একদিন রাতে খাওয়ার সংস্থান পর্যন্ত নেই। আর সহ্য হলো না, বন্দুকে গুলি ভরে আত্মহত্যা করলেন। পুত্র লিও তখন লন্ডনে বিদ্যাভাস করছিল। সংবাদ পেয়ে বাড়ি আসলো। ম্যারির মা তখন জীবিত নেই। ক্যাপ্টেন নোল মৌখিক সান্ত্বনা মাত্র করলেন। 17 বছর বয়সী লিও অকুল সমুদ্র দেখে যখন ছটফট করছিল, নিরতিশয় মমতায় করুণ অশ্রু ভারাক্রান্ত চোখ দুটি লিওর মুখের দিকে রেখে তার হাত ধরে মেরি বলল, লিও, ভয় করো না, তোমার মেরি এখনো মরেনি। এ কথার অর্থ সবাই বোঝে। লিও অন্তরে আশীর্বাদ করে মৃদু কাঁপা কণ্ঠে বলল, তাই হোক, জগদীশ্বর তোমাকে সুখে রাখবেন। কিন্তু সেবার দুজনেরই বড় দুর্বৎসর পড়েছিল। বেশি দিন না যেতেই ক্যাপ্টেন নোল জ্বর বিকারে প্রাণ ত্যাগ করলেন। পিতৃমাতৃহীন মেরি লিওর বুকে মুখ রেখে কাঁদতে লাগলো। বলল, লিও, শুধু তুমি রইলে, বিপদে আপদে আমাকে রক্ষা করবে তো? লিও চোখ দুটি মুছে দিয়ে বলল, করব। প্রতিজ্ঞা করো, আমাকে কখনো ত্যাগ করবে না। প্রতিজ্ঞা করলাম। মেরি মুখ তুলে ধীরে ধীরে বলল, তবে তবে আর কাঁদবো না, আমার সব আছে। লিও একখানা বই লিখেছিল। লন্ডন শহরে তার একজন বন্ধু ছিলেন। সমালোচনার জন্য হস্তলিখিত বইখানি তার কাছে পাঠিয়ে দেয়। কিছুদিন পরে এরকম উত্তর আসে, বন্ধু, তোমার গৌরবে আমি গৌরবান্বিত হয়েছি।
তোমার লিখিত পুস্তকখানি একজন পুস্তক প্রকাশকের কাছে কতকটা বাধ্য হয়ে বিক্রয় করেছি। 500 পাউন্ড পাঠালাম, রাগ করো না। ভবিষ্যৎ উন্নতির বোধ হয় এটাই সোপান। একথা শুনে ম্যারির চোখে জল আসলো। আনন্দে এসে লিওর মুখ চুম্বন করে বলল, লিও, জগতে তুমি সর্বপ্রধান কবি হবে। লিও হেসে উঠল। আর কিছু না হোক ম্যারি, পিতার ঋণ বোধ হয় পরিশোধ করতে পারবো। ম্যারি আজকাল স্বয়ং উত্তমর্ণ, তাই এ কথায় বড় লজ্জা পেল। রাগ করে বলল, এই কথা বারবার বললে কিন্তু আমি আর তোমার কাছে আসবো না। তোমার পিতার কাছে আমার পিতার ঋণী। আমরা দুজনেই তাদের সন্তান, তাই আমি জীবিত থাকলে এ ঋণ তোমার কাছে আমি পরিশোধ করবই। লিওর আজকাল বড় পরিশ্রম বেড়েছে। নতুন বই লিখছিল, আজ সমস্ত দিন মুখ তুলেই যায়নি। ম্যারি প্রত্যহ যেমন আসতো, আজও তেমনই এসেছিল। লিওর শয়নকক্ষ, পাঠাগার, বসার ঘর প্রভৃতি সহস্তে সাজিয়ে গুছিয়ে দিচ্ছিল। দাসদাসী সত্ত্বেও এ কাজটি ম্যারি নিজেই করে যেত। সম্মুখে একখানা দর্পণ ছিল। লিওর প্রতিবিম্ব তার উপর প্রতিফলিত হয়েছিল। মেরি বহুক্ষণ ধরে তা দেখে বলল, লিও, তুমি যদি মেয়ে হতে তাহলে এতদিনে ইংল্যান্ডের রানী হতে। লিও হেসে জিজ্ঞাসা করল, কেন? তোমার অত রূপ দেখে রাজা তোমাকে বিয়ে করে সিংহাসনে নিয়ে যেতেন। তোমার মতো কালো কোঁকড়ানো চুল আমি আর্ট গ্যালারিতেও কোনো রানীর দেখিনি। এমন শুভ্র কোমল মুখশ্রী কোন সম্রাজ্ঞীর ছিল? গোলাপ ফুলের মতো এমন কোমল মধুময় দেহশোভা স্বর্গের ভেনিসেরও ছিল না বলে মনে হয় আমার। লিও খুব হেসে উঠল। কলেজে অধ্যয়নকালেও এমন কথা অনেকে বলেছিল, বোধহয় তাই মনে পড়েছিল। হেসে বলল, রূপ যদি চুরি করা যেত তাহলে তুমি বোধহয় এরূপ চুরি করে আমাকে ফাঁকি দিয়ে এতদিনে ইংল্যান্ডের রানী হয়ে যেতে। হ্যাঁ? ম্যারি মনে মনে অপ্রতিভ হয়ে সলজ্জে হেসে বলল, তুমি মেয়েদের মতো দুর্বল, তাদের মতোই কোমল, তাদের মতোই সুন্দর। তোমার রূপের কোনো সীমা নেই। এত রূপের কাছে মেরি নিজেকে বড় ক্ষুদ্র বিবেচনা করত। কোরেল গ্রামে প্রতি বছর অতি সমারোহের সঙ্গে ঘৌড়দৌড় হতো। আজ সেই উপলক্ষে প্রান্তস্থিত মাঠে বহু জনসমাগম হয়েছিল। ম্যারি ধীরে ধীরে লিওর পিছনে এসে দাঁড়ালো। লিও তখনও অত্যন্ত মনোযোগের সঙ্গে বই লিখছিল, তাই দেখতে পেল না। মেরি বলল, আমি এসেছি, ফিরে দেখো। লিও ফিরে দেখল, তারপর বলল, ইস, এত সেজেছ কেন? ম্যারিও হেসে ফেলল, বলল, সেজেছি কেন শুনবে? বলো বলো। আজ ঘোড়দৌড় হবে, যে জয়ী হবে সে আজ আমাকে ফুলের মালা দেবে। হ্যাঁ, তবে তো তোমার আজ বড় সম্মান, তাই এত সাজসজ্জা। ম্যারি প্রীতি প্রফুল্ল নেত্রে কিছুক্ষণ লিওর মুখের দিকে চেয়ে রইল। তারপর পরম স্নেহে দুহাতে তার গ্রীবা বেষ্টন করে মুখের কাছে মুখ রেখে বলল, শুধু তাই নয়, তুমি আজ আমার কাছে থাকবে। তোমার পাশে দাঁড়িয়ে নিতান্ত কুৎসিত দেখায় সেই ভয়ে এত সেজেছি। মণিমুক্ত এ রূপ বাড়ে তো তাই। সম্মুখস্থিত মুকুরে দুটি মুখ ততক্ষণে দুটি পরিস্ফুট গোলাপ ফুলের মতো ফুটে উঠেছিল। লিও তা দেখে বলল, ওই দেখো। মেরি অতৃপ্ত নয়নে কিছুক্ষণ ওই দুটি ছবির দিকে চেয়ে রইল। তার মনে হলো সেও বড় সুন্দরী। আজ তার প্রথম মনে হলো সৌন্দর্যের আশ্রয়ে দাঁড়ালে কুৎসিত দেখতে হয় না।
বরং যা সৎ তাকে জড়িয়ে থাকলে দোষটুকুও চাপা পড়ে যায়। অবশেষে চোখ বুজে ম্যারি ধীরে ধীরে বলল, আমি যেন চাঁদের কলঙ্ক, তবু আমার কত শোভা। ম্যারি শিউরে উঠল। লিও তা অনুভব করল, তাই তার মুখখানি আরো কাছে টেনে নিয়ে বলল, চেয়ে দেখো, তুমি আমার কলঙ্ক নও, তুমি আমার শোভা, তুমি চাঁদের পূর্ণ বিকাশিত উজ্জ্বল কৌমুদী। চোখ চাইতে মেরির কিন্তু সাহস হলো না। কতক্ষণ হয়তো এভাবেই কাটত, কিন্তু অদূরস্থিত গির্জার ঘড়িতে ঢং করে 1টা বাজল। মেরি চমকে উঠে দাঁড়িয়ে ব্যস্ত হয়ে বলল, সময় হয়েছে, চলো। আমার যাওয়া একেবারেই অসম্ভব। কেন? আরে দেখছো না, এত বই 5 দিনের মধ্যে শেষ করে পাঠাবো বলে চুক্তি করেছি। চুক্তিভঙ্গ হলে বড়ই লজ্জায় পড়ব। ম্যারি রাগ করে বলল, কিন্তু তা বলে আমি তোমাকে প্রাণপাত করে পরিশ্রম করতে কিছুতেই দেব না। লিওর মুখে ম্লান ছায়া পড়ল। পিতৃঋণ মনে করে বলল, আমার অদৃষ্ট ম্যারি, কি করব বলো, পরিশ্রম তো করতেই হবে। ম্যারি তার মনের কথা বুঝল, তাই আরো রাগ হলো। বলল, তোমার বই তুমি আমাকে বিক্রি করো, আমি দ্বিগুণ দাম দেব। লিওর তাতে সন্দেহ ছিল না, হেসে বলল, কিন্তু কি করবে? মেরি নিজ গলদেশের বহুমূল্য মুক্তমালা দেখিয়ে বলল, এই মালা ছিঁড়ে ফেলে যতগুলো মুক্ত, যতগুলো হিরে আছে সবগুলো দিয়ে বইটা বাঁধিয়ে সোনার কৌটো করে মাথার ওপর তুলে রাখবো। আর তারপর 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 কি? মেরি সলজ্জ হাস্যে রক্তিমাভ মুখখানি ঈষৎ নত করে বলল, তারপর যেদিন রাত্রে খুব বড় চাঁদ উঠবে আর তার কিরণগুলো তোমার ঘুমন্ত মুখের উপর খেলা করতে থাকবে, সেই দিন কি? সেই দিন খুব জোরে পাপিয়া ডাকতে থাকবে, কিন্তু তোমার কিছুতেই ঘুম ভাঙবে না। তখন আমি তোমার কানের কাছে বসে আমার কানের কাছে বসে পুস্তকটিতে যতগুলি কথা আছে সবগুলি পড়ে ফেলবে না? ম্যারি মাথা নেড়ে বলল, আমি তাহলে জেগে এমন করে তোমার মুখ চুম্বন করব। তারপর দুজনেই হেসে উঠল। ঘড়িতে 1:30 বাজল। লিও তা দেখে বলল, নাও নাও, ঢের হয়েছে, এবার যাও। ম্যারি জাঁকিয়ে বসল, বলল, আমার শরীর খারাপ করছে, আজ যাব না। তা কি হয়? কথা দিয়েছ, না যাবে? না গেলে চলবে কেন? কত লোক তোমার জন্য অপেক্ষা করে আছে। চুক্তিভঙ্গ হলে তোমার মতো আমার বিশেষ লজ্জাবোধ হয় না, আমি যাব না। ছি, যাও, অবাধ্য হও না, যাও। তবে তুমিও চলো। ক্ষমতায় থাকলে নিশ্চয়ই যেতাম। ক্ষমতায় আছে, চলো। ক্ষমতায় নেই, তাই যাওয়া অসম্ভব। ম্যারি উঠে দাঁড়িয়ে বলল, তবে আমি আর এখানে আসবো না। আমি জানি তুমি নিশ্চয়ই আসবে। আমি না আসলে তোমার খাওয়ার অযত্ন হবে, পুরা প্রাণে যে সেটা সহ্য করতে পারি না। না হলে নিশ্চয়ই 2-1 দিন চুপ করে ঘরের কোণে বসে থাকতাম। এই ক্ষমতাটুকু যদি নেই, তবে রাগ করলে চলবে কেন? কথাটা সত্যটা সম্বন্ধে মেরির অনুমাত্র সন্দেহ ছিল না, তাই ক্ষুণ্ণ অন্তঃকরণে গাড়িতে বসে ভাবল, সে ছেলেবেলায় পড়েছিল যে উদরের ওপর নাকি একদিন হাত পাগুলো বড় চটে গিয়েছিল, কিন্তু ফল বিশেষ তৃপ্তিজনক হয়নি। ম্যারি তাই রাগ করতে পারল না। দুটোর কিছু আগে যখন ম্যারির প্রকাণ্ড জুড়ি গাড়ি প্রান্তরে এসে উপস্থিত হল, তখন সমবেত জনমণ্ডলী বিপুল কলরবে কোলাহল করে উঠল। সে সুন্দরী, সে যুবতী, সে অবিবাহিতা এবং বিপুল ধনের অধিকারিণী। মানবের যৌবন রাজ্যে তার স্থান অতি উচ্চে। এখানেও বহু মনের আসনটি
তারই জন্যে নির্দিষ্ট হয়েছিল। সে আজ পুষ্পমাল্য বিতরণ করবে। তারপরে যে তার শিরে জয়মাল্যটি প্রথম পড়াতে পারবে, জগতের সেই ভাগ্যবানের অদৃষ্ট আজ হিংসা করবার একমাত্র বস্তু। সওয়ারগণ রক্তবর্ণ পোশাকে সজ্জিত অশ্বপৃষ্ঠে উৎসাহের বেগ এবং চাঞ্চল্য কষ্টে সংযম করে অপেক্ষা করছিল। দেখলে মনে হয় তারা যেন পর্বত ভেদ করতে সক্ষম। ম্যারি উপস্থিত হয়েছে। নির্দিষ্ট সময়ও আসলো। পিস্তলের শব্দে সকলেই ব্যগ্র হয়ে দেখল অশ্বশ্রেণী প্রাণপণে ছুটে চলেছে। তারপর ম্যারির কাছে এসে তারা অশ্ব সংযম করল। নিমেষের মধ্যে এক একটি পুষ্পমাল্য হাতে নিয়ে আবার ঘোড়া দৌড় দিল। মরবার সময়টুকু পর্যন্ত তাদের নেই। প্রাণ তাদের কাছে আজ নিতান্তই তুচ্ছ। শুধু এক কথা মনে যাচ্ছে, কে সর্বপ্রথমে মেরির হাতে মালা ফিরিয়ে দিতে পারে। প্রতি অঙ্গচালনায় শুধু ওই এক ভাব, মৃত্যু কিংবা সম্মান। ম্যারি মনে করল সেই আজই তাদের একমাত্র লক্ষ্য। শুধু তার কাছে আগে আসবার জন্য তারা প্রাণ দিতে পারে। বালিকাসুলভ আনন্দে এবং যৌবনের চাপল্যে তার বুকখানি ঈষৎ ফুলে উঠল। ঘোড়া ছুটছে। সকলেই ব্যগ্রতার সঙ্গে অপেক্ষা করে আছে। কেউ বলল, আরে বলছি তো ডেভিড জিতবে। আবার কেউ বলল, না না, তা বললে হয় নাকি, চার্লসই জিতবে, চার্লসই জিতবে, তুমি দেখে নিও, আমি বলছি তো। বিদ্যুতের মতো তারা অভীষ্ট স্থানে আসছে। ওই যে ডেভিড পিছিয়ে পড়ল, চার্লস আগে এসেছে। কেউ বলল, এখনো কিছু বুঝতে পারা যায় না, কিন্তু তা মুহূর্ত মাত্র। পরক্ষণেই স্পষ্ট দেখা গেল ডেভিড সত্যিই পিছিয়ে পড়েছে। চার্লস বিদ্যুতের মতো ছুটছে। তারপর অশ্বপৃষ্ঠ থেকে সে সর্বপ্রথম পুষ্পমালা মেরির পদতলে নিক্ষেপ করল। খুব কোলাহল হল। অসংখ্য করতালি বহু দূর পর্যন্ত প্রতিধ্বনিত হল। চার্লস প্রথম হয়েছে। মেরি সসম্মানে তার হাত গ্রহণ করল। এরপর দ্বিতীয় রেস হবে। সওয়ারগণ নিজ নিজ অশ্বে স্থান গ্রহণ করল। পিস্তলের শব্দে সকলেই কষাঘাত করে অশ্ব ছুটিয়ে দিল। ম্যারির কাছ থেকে মাল্য গ্রহণ করবার জন্য সকলেই ছুটে আসলো। সেবার কিন্তু অসাবধানতা বশত চার্লস নিচে পড়ে গেল। পিছনের অশ্ব তার পদদ্বয়ের উপর দিয়ে প্রবল বেগে ছুটে গেল। যারা কাছে থেকে তা দেখল তারা সকলেই চিৎকার করে উঠল। কিন্তু চিৎকারের শব্দ থামার আগেই চার্লস লাফ দিয়ে পুনরায় ঘোড়ায় চাপল। পদদ্বয়ে দারুণ আঘাত পেয়েছে সত্যি, কিন্তু তাতে সে ভ্রুক্ষেপও করল না। অপরাপর অনেকেই চার্লসের জন্য শঙ্কিত হল। দারুণ আঘাতবশত যদি অশ্বপৃষ্ঠে স্থান না রাখতে পারে। অজ্ঞাত সারে ম্যারিও এই সন্দেহ এবং শঙ্কা হৃদয়ে স্থান দান করল। প্রথম কারণ তার হৃদয় সম্ভবত কোমল, বড় দুঃখে শীঘ্রই আর্দ্র হয়ে যায়। আর দ্বিতীয় কারণটি তার বংশগত। বালিকা কাল থেকে সে বীরত্বের বড় পক্ষপাতী। তার পিতা, পিতামহ প্রভৃতি সকলেই যুদ্ধ ব্যবসায়ী ছিলেন। এ সকল গল্প সে বাল্যকালে পিতার কাছে শুনতে পেত। অশ্বচালনা যুদ্ধের একটি অংশ। এতে কত দৃঢ়তা, সাহস এবং সহিষ্ণুতা প্রয়োজন, যা যুদ্ধের অংশ, তাই গৌরবের সামগ্রী। সম্মানের কাছে যুদ্ধ ব্যবসায়ীরা প্রাণকেও নিতান্ত তুচ্ছ জ্ঞান করে। আজ শুধু সম্মান লাভের জন্যই চার্লস এ আঘাত তুচ্ছ জ্ঞান করেছে। হয়তোবা সে প্রাণ হারাবে। ম্যারি শিউরে উঠল। এইমাত্র যার হস্তগ্রহণ করে সম্মানিত করেছে সে হয়তো প্রাণ ত্যাগ করবে। এইরূপ চিন্তা হৃদয় প্রফুল্লকারী নয়। তাই অত্যন্ত আগ্রহ এবং ভীতির সঙ্গে ম্যারি দাঁড়িয়ে দেখতে লাগল। চার্লসের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য মনে মনে প্রার্থনা করল। তারপরে বড় কোলাহল হতে লাগল। দূরবীন লাগিয়ে অনেকেই দেখল চার্লস আবার আগে আসছে। কিন্তু ইতিমধ্যে ম্যারি মনে মনে নিজেকে এই অল্প সময়ের মধ্যেই চার্লসের সঙ্গে
এরূপ জড়িয়ে নিয়েছিল যে তার এই দুঃসাহসিক কাজের জন্য নিজেকে নিতান্ত গৌরবান্বিত এবং শ্লাঘ্য বলে বোধ করল। বাস্তবিক সেবারও চার্লসই জিতল। আনন্দে মেরির সহসা বাক্য নিঃসৃত হল না। পরে নিজের গলদেশ থেকে ঘড়ি ও চেন খুলে নিয়ে তার গলায় পরিয়ে দিয়ে বলল, তুমি এ গ্রামের রত্ন, তোমার মতো সাহসী যুবা আর কেউ নেই। চার্লস স্মিত মুখে এই প্রশংসা গ্রহণ করল। সেই রাত্রে ম্যারি সকলকেই নিমন্ত্রিত করল। সন্ধ্যার পর তার বাড়িতে খুব সমারোহে ভোজন ব্যাপার সমাধা হতে লাগল। আহারে বসে ম্যারি চার্লসের পাশে বসে পড়ল এবং মৃদু কণ্ঠে বলল, তোমার জন্য বড় ভয় পেয়েছিলাম। চার্লস ঈষৎ হেসে বলল, কেন? বড় কঠিন আঘাত লেগেছিল তোমার। তুমি ছাড়া আর কেউ বোধহয় ঘোড়ার পিঠে স্থান রাখতে পারতো না। আমার আঘাত আরোগ্য হয়েছে। আমার জন্য তুমি দুঃখিত হয়েছিলে, এমন সৌভাগ্য আগে কখনো হয়নি। এত আনন্দ কখনো অনুভব করিনি। তোমার করুণা পাওয়ার জন্য আমি আমার একটা পা কেটে দিতে পারতাম। আঘাত তো তুচ্ছ কথা। সে রাত্রে শেরি শ্যাম্পেনের অনেক শূন্যগর্ভ বোতল ভূমিতলে লুটিয়ে পড়ল। গভীর রাত্রি পর্যন্ত নিজের পাঠাগারের জানলায় বসে দুঃখিত অন্তঃকরণে লিওপোল্ড বিকৃত জড়িত কণ্ঠের গীতধ্বনি শ্রবণ করল। পিয়ানোর শব্দ ঝমঝম করে আকাশে উঠল। কর্কশ কণ্ঠের সঙ্গে মধুর কণ্ঠ অনেকবার মিশ্রিত হল। জানলা বন্ধ করে লিও শয্যাশ্রয় করল। আজ মনে একটু যাতনা বোধ হচ্ছিল। পরদিন ম্যারি লিওকে বলল, কাল আমাদের বাড়িতে কেমন উৎসব হয়ে গেল। তোমার সময় ছিল না বলে তোমাকে আর ডাকিনি। লিও হস্তস্থিত কলম দোয়াতের ওপর রেখে দিয়ে বলল, ভালোই করেছিলে, কিন্তু আমারও কাল রাতে কোনো কাজ হয়নি, কিছু ক্ষতি হয়েছে। ম্যারি মুখের দিকে চেয়ে বলল, কেন? কাজ হয়নি কেন? লিও কলম তুলে নিল, বইয়ে মনোযোগ করবার উপক্রম করেই বলল, সে কথা তুলে কাজ নেই, আমি বলতে পারবো না। এরকম কথা জীবনে ম্যারি এই প্রথম শুনল। বিস্মিত হয়ে বলল, কেন? তা জানি না, মনে হয় মন কিছু নীচ হয়ে পড়েছে। তারপর ম্যারি অনেকক্ষণ বসে রইল, অনেক কথা মনে মনে তোলপাড় করল, কিন্তু লিও আর মুখ তুলল না, কোনো কথাই জিজ্ঞাসা করল না। ম্যারি যাওয়ার সময় বলল, যাচ্ছি আমি। যাও। যাওয়ার সময় তার মনে হলো যেন সে লিওর মনের কথা কতক বুঝতে পেরেছে, কিন্তু প্রতিপন্ন করার উপায় নেই, শুধু অনুমান করা যায় মাত্র। যাই হোক, ক্ষুদ্র পথটুকু সে বড় অন্যমনস্কভাবে অতিক্রম করল। বাড়ির ভেতরে প্রবেশ করার সময় ভৃত্য একখানা টিকিট হাতে করে বলল, চার্লস বসবার ঘরে অপেক্ষা করছেন। ম্যারি ভ্রু কুঞ্চিত করে বলল, কেন? তা জিজ্ঞাসা করিনি, জিজ্ঞাসা করে আসবো কি? ম্যারি একটু ভেবে বলল, থাক, আমি নিজেই যাচ্ছি। চার্লসের বিশেষ কিছুই কাজ ছিল না। সে শুধু গত রাতের আমোদ উৎসবের জন্য ধন্যবাদ দিতে এসেছিল। ম্যারি ঘরে প্রবেশ করলে সে অতিশয় ভদ্রতার সঙ্গে অভিবাদন করে উঠে দাঁড়াল। ম্যারি হাত ধরে অতিথিকে বসিয়ে কারণ জিজ্ঞাসা করল। কারণ এর আগেই বলেছি, কিন্তু কথায় কথায় তা একটু অন্যরকম দাঁড়ালো। ম্যারির কত ঐশ্বর্য, কত বিষয় আশয়, কত মান সম্ভ্রম, এই তো হলো প্রথম। তারপর ম্যারি কত উচ্চবংশীয়া,
তার পিতা কত বড় বীর এবং সজ্জন ছিলেন। রাজদ্বারে তার যে পরিমাণ সম্ভ্রম ছিল, সে পরিমাণের সম্ভ্রম অর্জন করতে বিশেষ বুদ্ধি, বিবেচনা শক্তি, রাজনৈতিক জ্ঞান প্রভৃতির প্রয়োজন। ম্যারির পিতা ক্যাপ্টেন নোলের তা কিছুমাত্রই কম ছিল না। এক কথায় আজকাল সেরকম আর মেলে না। কিন্তু শেষের কথাগুলো আরো উচ্চ অঙ্গের। ম্যারির তার খুব ভালো লাগছিল। সেটা আর অন্য কিছু নয়, শুধু তার নিজের রূপ এবং যৌবনের ব্যাখ্যা এবং পক্ষপাত সমালোচনা। পুরুষের মুখে এই কথাগুলো স্ত্রীলোকের সর্বাপেক্ষা তৃপ্তিকর বোধ হয়। এই কথার কাছে আর কিছুই নয়। তাই কতক্ষণ দুজনে নির্জন কক্ষে গল্প করে অতিবাহিত করল তা ম্যারি বুঝতে পারল না। ঘড়িতে যখন 2টো বাজল, তখন চার্লস বিদায় হল এবং যাওয়ার সময় সেই দিন সন্ধ্যা ভোজনের নিমন্ত্রণও নিয়ে গেল। সে চলে গেলে এই রূপ এবং ঐশ্বর্যের কাহিনীর তরঙ্গগুলো যখন অল্পে অল্পে শান্ত হয়ে আসতে লাগল এবং তার প্রতিধ্বনিগুলো ম্যারির মস্তিষ্কের ভেতর ঠোকাঠুকি করা ক্রমশ হীনবল হয়ে ধীরে ধীরে শূন্যে মিলিয়ে যেতে লাগল এবং যে অবশিষ্ট স্পন্দনটুকু নেচে বেড়াচ্ছিল তাও যখন অন্য আরেকটি অসীম সৌন্দর্যের পাশে কাতরভাবে ছুটে পালাবার প্রয়াস করতে লাগল, তখন তার মনে হলো এই ঝোঁকের ওপর আকস্মিক নিমন্ত্রণ কার্যটা তেমন যুক্তিসঙ্গত হয়নি। সন্ধ্যার পর সে আসবে, দুজনে একত্রে আহার করতে হবে, হয়তোবা আর কেউই থাকবে না। কত গল্প, কত কথা বলবার এবং শোনবার উপায় থাকবে। কিন্তু ম্যারির তাতে আর তেমন মন উঠল না। যদি আর কেউ জানতে পারে, যদি তার ক্লেশ বোধ হয়। চঞ্চল হাতে ম্যারি একখণ্ড কাগজ নিয়ে লিখল, তুমি সন্ধ্যার পরে শোনো, আমার শরীরটা খারাপ। কিন্তু এ পত্র চার্লসের কাছে পাঠাতে লজ্জা বোধ হলো। অনেক চিন্তা করে ম্যারি অবশেষে এরকম লিখল, যখন আসবে তখন আর 3-4 জন বন্ধুকে এনো, আনতে পারলে নিতান্ত সন্তুষ্ট এবং খুশি হব। ভৃত্য পত্র নিয়ে চলে গেল। অনিচ্ছা সত্ত্বেও সে রাতে চার্লস আরো 2-3 জন বন্ধুকে সঙ্গে আনল। আহারাদি শেষ করে সকলেই এক বাক্যে ম্যারিকে গান গাওয়ার জন্য ধরে বসল। ইচ্ছে না থাকলেও অতিথির অনুরোধ রাখতে হলো। পিয়ানোয় ঝংকার দিয়ে ম্যারির সুকণ্ঠ 2-3টি সপ্তকের মধ্যে খেলা করে ছুটতে লাগল। উৎসাহ এবং আনন্দে চার্লস প্রভৃতি কয়েকবার উচ্চ শব্দ করে উঠল। কেউ বা আবেগের সঙ্গে 2-1 পদ সঙ্গে সঙ্গে গেয়েও ফেলল। ক্রমশ শেরি, হুইস্কি, ব্রান্ডি, রামের শূন্য গর্ভ বোতলগুলির সংখ্যা যত বৃদ্ধি হয়ে চলল, উৎসাহ, আবেগ, উচ্চস্বর ততই পরিপূর্ণভাবে নৈশ আকাশে ঠেলে ফুঁড়ে উঠতে লাগল। জানলার ভেতর দিয়ে এই শব্দ লিওর পাঠাগারে যে একদম প্রবেশ করেনি তা নয়, কিন্তু ইচ্ছেপূর্বক আজ লিও জানলাগুলো একেবারে বন্ধ করে দিয়েছিল। শব্দ সারাগুলো সেখানে তেমন গোলযোগ করতে পারছিল না। এদিকে গাইতে গাইতে ম্যারির কণ্ঠ শুষ্ক হয়ে আসছে। পাশেও চার্লস কিংবা আর কেউ শেরির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। ক্রমাগত শেরি গ্লাসের মুখচুম্বন করে ম্যারির গলাটা নিতান্তই সরস এবং মস্তিষ্ক অত্যন্ত সজীব হয়ে উঠল। উৎসাহের সঙ্গে গভীর রাত্রি পর্যন্ত পিয়ানোর ঝংকার উঠতে লাগল। শেষ হলে শয্যায় শুয়ে পড়ে সেদিনের মতো আজ আর নিদ্রা আসলো না। ম্যারি অনেক কথা ভাবল। পুরুষের দল তার বড় প্রশংসা করেছে। কেমন করে তার শুভ্র পুষ্প কোরকতুল্য আঙুল কিবোর্ডের ওপর বিদ্যুৎ গতিতে ছুটে যাচ্ছিল এবং আঙুল সংলগ্ন বৃহৎ হীরক অঙ্গুরীয়
মাঝে মধ্যে ঝকঝক করে 110 গুণ করেছিল, কিন্তু হঠাৎ মনে পড়ল হয়তো আর একজনের আরো শুভ্র, আরো সুন্দর কিন্তু ক্লান্ত এবং অবসন্ন আঙুল এখনো নিঃশব্দে কাগজের উপর দিয়ে ধীরে ধীরে লিখে চলেছে। সে হয়তো সমস্তই শুনেছে, হয়তোবা ক্লেশ অনুভব করেছে, কিন্তু প্রতিবিধানের উপায় কই? মধু থাকলে মৌমাছি আসবেই, ধন থাকলে তার চারপাশে লোকসমূহ জড়ো হবেই। নতুন সম্বন্ধের বন্ধন যৌবনের অঙ্গ জড়িয়ে উঠবার সত্ত্ব প্রয়াস করবেই। ইচ্ছে থাকলেও এ বাঁধন নিজের হাতে খুলে ফেলা যায় না। ম্যারি কাতরভাবে উদ্ধারের কামনা এবং প্রার্থনা করতে করতে সে রাত্রে ঘুমিয়ে পড়ল। পরদিন সে লিওর কাছে গিয়ে বসল। লিও লিখছে। কই, একবারও তো চেয়ে দেখল না। অনেকক্ষণ ধরে ম্যারি কথা খুঁজে পেল না। তারপর সাহসে ভর করে বলল, তোমার আর কত বাকি আছে? অনেক। আজ 2-3 দিন ধরে কি লিখলি, আমাকে শোনাবে না? এই সময় অসাবধানতা বশত কলমের মুখে অনেকখানি কালি উঠেছিল। টপ করে একটা বড় রকমের ফোঁটা শুভ্র কাগজের ওপর পতিত হলো। লিও খাতাখানা ঈষৎ সরিয়ে কলমের মুখটা মুছতে মুছতে বলল, ম্যারি, তোমার মুখ দিয়ে বড় তীব্র সুরার গন্ধ বেরোচ্ছে। এই গন্ধ আমার সহ্য হয় না, সরে বসো। অত কাছে বসে থাকলে আমার সমস্ত ভুল হয়ে যাবে, প্লিজ সরে বসো। একদণ্ডে ম্যারির চোখ দুটি চকচক করে উঠল। বলল, আমি তো তীব্র সুরা পান করিনি। হতেই পারে, কিন্তু আমার কাছে ও গন্ধ বড়ই উগ্র বোধ হচ্ছে। তুমি হয় সরে বসো, না হয় ঘরে যাও। ম্যারি উঠে দাঁড়ালো। সে চিরকাল আদর এবং যত্নের মধ্যে লালিত পালিত। এইরকম তাচ্ছিল্যের কথা শোনা তার অভ্যাস নেই। বড় অপমান বোধ হল। তার সমস্ত মন আত্মাভিমানে পরিপূর্ণ। তাই এই ক্ষুদ্র যুবার কোমল অথচ রীতিমতো দৃঢ় এবং নির্ভীক সত্য কথা তার সমস্ত শরীরে অকস্মাৎ খড় বিষের জ্বালা জ্বালিয়ে দিল। দাঁড়াবার সময় সে ভেবেছিল খুব দুটো চড়া কথা শুনিয়ে দেবে, মিথ্যেবাদী, অকৃতজ্ঞ প্রভৃতি শব্দগুলো আরোপ করে তার বুকে ছুরির মতো বিদ্ধ করে দেবে। তারপর যথারীতি খুব একচোট কলহ করে চিরদিনের মতো বিচ্ছেদ করে চলে যাবে। কিন্তু দাঁড়িয়ে উঠে তার শব্দশাস্ত্রের অভিধানটা একেবারে কোথায় যেন হারিয়ে গেল। ভ্রু কুঞ্চিত করল, চোখ বিস্ফারিত করল, দাঁতে দাঁত কাটল, কিন্তু কথা বার হল না। সম্মুখের দর্পণে সে চিত্র লিও দেখতে পেল। কাছে এসে ম্যারির উন্নত গ্রীবার একপাশে হাত রেখে বলল, অপমান বোধ হয়েছে? ম্যারির আত্মাভিমান এবার কথা খুঁজে পেল। তীব্র কণ্ঠে বলল, তুমি নীচ এবং ঈর্ষাপরবশ, তাই অপমান করলে। লিও ধীরে ধীরে সরে গেল। বলল, ম্যারি, জগতের মধ্যে ওই দুটি কথা আমার সহ্য হয় না। অমন কথা আর মুখে এনো না। তুমি অধঃপথে যাচ্ছ, তাই সাবধান করতে চেয়েছিলাম, কিন্তু তার পরিবর্তে ওই রকম মর্মান্তিক কথা শোনবার বাসনা আমি রাখি না। ম্যারি আরো ক্রুদ্ধ হলো। বলল, অধঃপথে কি করে গেলাম আমি? হ্যাঁ, আমার তাই মনে হয়। ভদ্রঘরের স্ত্রীলোক, বিশেষত তুমি, একান্তে অত রাত পর্যন্ত যে আমোদ প্রমোদ করবে, আমার সেটা ভালো বোধ হয় না। আর তাছাড়া লোকেই বা কি বলবে? উফ, আবার লোকের কথা। লোক কিছুই মনে করে না। তুমি দরিদ্র, কিন্তু আমার তো ধন ঐশ্বর্য আছে। তোমার মতো অনবরত পরিশ্রম করে আমাকে খাদ্য সংগ্রহ করতে হয় না। তোমার মতো নির্জন ঘরে বসে জনসমাজের নিকট অপরিচিত থাকলেই বরং লোকে মন্দ বলবে। লিও,
নিজের ভাগ্য দিয়ে আমার ভাগ্য গড়ে তোলার চেষ্টা করো না। আমার বাবা আমার জন্য অভিশাপ এবং মর্মপীড়া রেখে যায়নি। যা সুখের, যা বাঞ্ছিত, সমস্তই যথেষ্ট দিয়ে গেছেন। যার এত আছে তার দু একজন বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করে আমোদ প্রমোদ করলে কেউ দোষ দেয় না। এত কথা ম্যারি বলতে জানে, লিও তা জানত না। এত স্নেহ, এত করুণা যে এত তীব্র বিষ ঢেলে তার সমস্ত চৈতন্য ওলটপালট করে দিতে পারে, সে ধারণা লিও করতে পারেনি। তাই নিতান্ত নির্জীব অবসন্নভাবে বসে পড়ল। কোনো উত্তর বা কোনোরূপ প্রতিবাদ খুঁজে সে পেল না। রাগের মাথায় ম্যারি চলে গেল। তা সে দেখল, কিন্তু ফেরাতে পারল না। ইচ্ছেও বড় বেশি ছিল না, কিন্তু দুটো কথা বলতে পারলে বোধহয় ভালো হতো। নিজের ঘরে পৌঁছে ম্যারি একখণ্ড রুমালে মুখ ঢেকে একটা সোফার ওপর বসে পড়ল। সমস্ত শরীরে অগ্নির উত্তাপ বইতে লাগলো। এই সময় একজন ভৃত্য এসে বলল, চার্লস অপেক্ষা করছেন। ম্যারি মুখ তুলে তার দিকে তীব্র কটাক্ষ করে কর্কশ কণ্ঠে বলল, তাড়িয়ে দাও ওকে। ভৃত্য অবাক হয়ে গেল। কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে চলে গেল। চার্লসের কাছে গিয়ে বলল, শরীর খারাপ, এখন দেখা হবে না। চার্লস উৎকণ্ঠিতভাবে নানারূপ প্রশ্ন করল। কখন শরীর খারাপ হয়েছে, কেমন করে হলো, কতক্ষণে সারবে ইত্যাদি অনেক কথা এক নিঃশ্বাসে বলে গেল, কিন্তু উত্তর পেল না। সদ্য তিরস্কৃত হয়ে ভৃত্য মহাশয় কিছুটা চটে ছিলেন, কিন্তু তিরস্কার যে তাকে করা হয়নি সে কথা সে বুঝল না। বলল, আমি অত জানি না। হতাশ হয়ে চার্লস একটা ফুলের তোড়া তার হাতে দিয়ে বলল, আমার নাম করে এটা দিও। ভৃত্য পাশের টেবিলে তা রেখে দিয়ে বলল, তিনি নিচে আসলে দিয়ে দেব। প্রায় 1 মাস হয়ে গেল, কেউই কারোর সঙ্গে আর দেখা করল না। ম্যারি মনে করে যে তার বাল্য সখাটি তার শরীরের এবং মনের চতুষ্পার্শ্বে যে মমতার আবরণে ঢেকে দিয়েছিল তা অল্পে অল্পে সে কাটিয়ে ফেলেছে। আর তার উপর কোনো স্নেহ নেই, মায়া নেই, এক বিন্দু সম্বন্ধ পর্যন্ত নেই। এই 1 মাসের মধ্যে সে এই কথাগুলি নিশিদিন ধরে মনে মনে তোলাপাড়া আলোচনা করে দেখেছে, কিন্তু যত অধিক সে এ বিষয়ে আলোচনা করেছে তত বেশি সে নিজেকে প্রতারিত করেছে। নিজের মনের তলায় সে একদিনও প্রবেশ করেনি। করলে দেখতে পেত যে সেখানে শুধু লিও আর নিজে অষ্টপ্রহর মুখোমুখি করে বসে আছে। প্রেমালাপ করছে না, কলহ করছে। উঠতে বসতে সে সর্বদাই চিন্তা করে, কি করলে এই কলহটা আরো পাকিয়ে তুলতে পারা যায়, কিরূপ নিত্যনব উপায় উদ্ভাবন করতে পারলে লিওর বিরক্তি আরো একটু সজীব করে তুলতে পারা যায়, কিরূপ আচার ব্যবহার করলে তাকে আরো একটু ম্রিয়মান করা যেতে পারে। ইতিমধ্যে আরো 2-1 ভোজন উৎসবাদি সমাধা হয়েছে। ব্যয়বাহুল্য এবং আয়োজনাদির পারিপাট্য দেখে গ্রামের লোক কত সুখ্যাতি করেছে, কিন্তু তাতে তার মন নেই। মানসচক্ষে সে শুধু দেখতে চায়। এ সকল কাহিনী শুনে লিওর মুখ কিরকম শুষ্ক এবং পাণ্ডুবর্ণ হয়েছে। কানে শুনতে চায় লিও কিরকম ফুলে ফুলে হৃদয়ের যন্ত্রণায় দীর্ঘ নিঃশ্বাস ফেলছে। এত অর্থব্যয় বুঝি তাহলে সার্থক হবে। অর্থব্যয়ের কারণ ওই লিও এবং উদ্দেশ্য তার যাতনা বৃদ্ধি করা, কিন্তু সফলতার কথা কেউ বলে না। এ কথা কাউকে জিজ্ঞাসাও করা যায় না। কিন্তু এমন কি কেউ নেই, এমন কি কোনো সর্বদর্শী অন্তর্যামী পদার্থ নেই যে এই কথা বলে যেতে পারে? ম্যারি অন্যমনস্কভাবে এইসব ভাবে, কিন্তু যখন মনে হয় লিও তার পুষ্পের মতো শুভ্র শান্ত দেহটি নিয়ে হৃদয়ের মধ্যে জগতের শক্তি এক করে পর্বতের মতো দৃঢ় হয়ে আছে, এত সমারোহ হট্টগোল তার হৃদয়ের দ্বারে আঘাত খেয়ে
ঠিকরে পড়ছে, ভিতরে একটিবারও প্রবেশ করতে পারছে না, হয়তোবা সে হৃদয়ে জ্বালার পরিবর্তে অবহেলা এবং ঘৃণাস্থান হয়েছে, তখন মেরির সমস্ত শিরা, অস্থি, মজ্জা যা কিছু আছে সমস্ত একসাথে ঝমঝম করে সুরে বেসুরে নিতান্ত একটা অবসন্ন হতাশ ছবি চোখের ওপর দাঁড় করিয়ে দেয়। উৎসব রাত্রে যখন সকলে ব্যস্তভাবে ঘুরে বেড়াচ্ছে, বাড়িময় সারা শব্দ পূর্ণিত, শিখরে শিখরে উৎসবের সহস্র দ্বীপ দৈত্য রাজার প্রমোদ ভবনের মতো শোভা পাচ্ছে, হয়তো সেই সময় ম্যারি একটু নির্জনে বসে একটা অপরূপ বিষাদ চিত্র মনে মনে আঁকছে। ভাবছে লিও হয়তো এতক্ষণে তার নৈশ কার্য শেষ করে শীতল বায়ুর জন্য একটিবার মাত্র জানলা খুলেছে, উৎসবের দীপামালা চোখে পড়েছে, কিন্তু নিমেষের জন্যে। নিতান্ত অবজ্ঞা ভরে জানালা রুদ্ধ করে পরক্ষণেই সে নিতান্ত নিশ্চিন্ত মনে নিজের স্নিগ্ধ শয্যাতলটি আশ্রয় করে শুয়ে আছে। নিদ্রাদেবী পদ্মহস্তে তার পদ্মের মতো দুটি চোখের উপর হাত বুলিয়ে তাকে নিদ্রিত করছেন। ম্যারি ছটপট করে উঠে পড়ল। ভাবল, সে নিজের কথা নিজেই বোঝে না। মনে হয় এত উৎসব সমারোহ মিথ্যা পণ্ডশ্রম মাত্র, লিওর গ্রাহ্যের মধ্যেও আসে না। জ্বালার উপর জ্বালা। ম্যারি ধনবতী, কিন্তু লিও দরিদ্র। তার সহায় সম্পদ আছে, লিওর কিছুই নেই। জনসাধারণ তাকে কত খাতির যত্ন করে, লিওকে কেউ চেনেও না, তবুও সে এত উচ্চে বসে আছে যে ম্যারি তার যথাসর্বস্ব ব্যয় করেও তার কাছে ঘেঁষতে পারছে না। তার রূপ, যৌবন, ঐশ্বর্যের পদাতলে কত লোক নিত্য এসে মাথা নত করছে, স্বেচ্ছায় অযাচিত আপনাকে বিক্রয় করবার জন্য তার পানে ঈষৎ সংকেতের অপেক্ষা মাত্র করে দিন দিন নয়নে চেয়ে বসে আছে। কিন্তু এই ক্ষুদ্র, দরিদ্র, পীড়িত, পরিশ্রম ক্লিষ্ট, অসহায় অলৌকিক জীবটি একবার ফিরেও দেখে না। সে ধরতে চায় না, ধরা দিতেও চায় না। রাগের মাথায় ম্যারি আকাশের গায়ে থুতু ফেলত। লিওর স্থান বড় উচ্চে, সেখানে এসব পৌঁছতে পারে না। শুধু ম্যারির মুখে চোখেই তা ফিরে আসত। দ্বিগুণ জ্বালায় সে নিজেই জ্বলে মরত। নিজের জন্মতিথি উপলক্ষে বাড়িতে আজ মহোৎসবের বিপুল আয়োজন হয়েছে। প্রতি বছরই তা হতো, কিন্তু এবার জাঁকজমক একটু বেশি। সমস্ত বাড়িময় ফল, ফুল এবং রংদার পাতায় সাজানো হয়েছে। সমগ্র দ্বীপ নানা বর্ণ বিচিত্র কাচপাত্রের ভেতর সজ্জিত হয়ে শুধু রাত্রের জন্য অপেক্ষা করে আছে। গ্রামের সমস্ত সম্ভ্রান্ত স্ত্রী পুরুষগণ নিমন্ত্রিত হয়েছেন। এই সময় লন্ডন নগরে কে একজন প্রসিদ্ধ জাদুকর এসেছেন। বহু অর্থ ব্যয় করে সে রাত্রের জন্য তাকে নিযুক্ত করা হয়েছে। বাজিকরের বাজি দেখবার জন্য সন্ধ্যার আগে থেকেই অনেকে ধীরে ধীরে জমা হচ্ছে। যার শরীর অসুস্থ সেও রীতিমতো গরম কাপড়ে আপাত মস্তক মুড়ি দিয়ে সন্ধ্যার মধ্যেই উপযুক্ত স্থান দখল করে বসেছে। কথা ছিল 7টার গাড়িতে বাজিকর আসবে এবং আধ ঘন্টার মধ্যেই তার বিদ্যা, হস্তকৌশল ইত্যাদি পরিদর্শন করবে। তারপর 10টার সময় ভোজনাদি হবে। 7:30টার জন্য সকলেই উৎসুক হয়েছিল, কিন্তু 7টার সময় একটা অসম্ভব ঘটনা ঘটল। বাজিকরের পরিবর্তে একখানা টেলিগ্রাফ এসে উপস্থিত হলো। জাদুকর হঠাৎ পীড়িত হয়েছে, তিনি আসতে পারবেন না। সঙ্গে সঙ্গে ম্যারির মাথাটা ঘুরে গেল। এখন উপায় কি? দক্ষিণ হাতে চার্লসের হাতে কাগজখানা দিয়ে বলল, যা হয় করো, কেউ আমার কথা জিজ্ঞেস করলে বলো আমি অসুস্থ হয়ে শয্যা নিয়েছি। টেলিগ্রাফ পড়ে চার্লসও বিষম অভিভূত হলো। সেও বলল, উপায়?
7টা থেকে 10টা পর্যন্ত কাটে কিভাবে? আপাতত এ কথা চাপা রইল। ক্রমশ লোকে হল পূর্ণ হয়ে গেল, আগ্রহ এবং উৎকণ্ঠা সকলের মুখে। ক্রমে যত সময় যেতে লাগলো ততই সকলে ব্যস্ত হতে লাগলো। যারা কিছু অসুস্থ ছিল তারা ঘরে প্রত্যাগমনের উপায় খুঁজতে লাগলো। সর্বত্রই একটা অস্ফুট চাপা কলরব হতে লাগলো। ভাবগতিক দেখে ম্যারির নিজের কেস উৎপাটন করবার ইচ্ছে হলো। ক্রমশ কথাটা জানাজানি হলো। তখন হতাশ হয়ে কেউ বা সঙ্গীতের কথা উত্থাপন করল। কোনো বৃদ্ধ বা তার সঙ্গিনীকে হুইস্ট টেবিলের দিকে টেনে নিয়ে গেল। কোনো যুবক তার বন্ধুর হাত ধরে ধীরে ধীরে বিলিয়ার্ডস হলের দিকে চলল। এইরূপে 7টা থেকে 10টা পর্যন্ত কেমন করে কাটানো যেতে পারে তা সবাই ভাবতে লাগল। সকলকে অন্য কোনো উপায়ে নিযুক্ত রাখবার কোনরূপ আয়োজন করে রাখা হয়নি। সেই জন্যই ম্যারি মৃদু কণ্ঠে চার্লসকে অনুরোধ করল, কিন্তু উপায় কেউই উদ্ভাবন করতে সমর্থ হল না। আপাত মস্তক আলস্টারে আবৃত্ত করে আজ লিওপোল্ড এসেছিল। হলের এক কোণে একটা সোফায় বসে নিকটস্থ একজন যুবতীর সঙ্গে বাক্যালাপ করছিল। জিজ্ঞাসা করল, জাদুকর আসলো না কেন? তার সহসে পীড়া হচ্ছে। তাহলে এখন উপায়? তাহলে আর কি, 10টা পর্যন্ত যা খুশি করুক। ম্যারির অবস্থা বড় শোচনীয় হয়েছে। সে অতিশয় লজ্জিত হয়ে পড়েছে। আমি গাইতে জানি, বোধহয় নিতান্ত মন্দ শোনাবে না, কি বলো? রমণীটি অতিশয় সঙ্গীত প্রিয়। সে একেবারে লিওর হাত ধরে পিয়ানোর কাছে টেনে নিয়ে বসিয়ে দিল। সহস্তে ডালা খুলে দিয়ে বলল, বাজাও। পিয়ানো ডেকে উঠল। অনেকেই এখনো এদিক ওদিক চায়নি। পিয়ানোর শব্দে তারা ফিরে চাইল। ঝংকারে ঝংকারে তখন মর্তের পিয়ানো স্বর্গের সঙ্গীত বলছে। যারা বুঝত তারা বুঝল, এরকম অলৌকিক ক্ষিপ্রহস্ত, এরকম পারদর্শী অসামান্য শিক্ষিত আঙুল বোধহয় ইতিপূর্বে কখনো এই পিয়ানো স্পর্শ করেনি। পাশের কামরায় যারা তাস নিয়ে বসেছিল তারা খেলা থামিয়ে বিলিয়ার্ডস হলের দিকে যারা পদচালনা করেছিল তারা আপাতত দাঁড়িয়ে পড়ল। সকলেই পরস্পরের মুখের দিকে চেয়ে জিজ্ঞাসা করল, এটা কে? কেউই লিওকে ভালো করে দেখেনি, তাই কেউই চিনতে পারল না। যে চিনত সে কথা বলল না। তারপর পিয়ানো যা অস্ফুট বলছিল কণ্ঠ তা স্পষ্টতম করল। সেই কণ্ঠের তুলনা হয় না। অশীতিপর বৃদ্ধও মনে করল তার জীবনে এরকম কণ্ঠস্বর সে কখনো শোনেনি। ধর্মপরায়ণা বৃদ্ধা মনে করল জগতের শেষ দিনটিতে বুঝি দেবতাগণ এইরকমই সঙ্গীত করবেন। লহরে লহরে সে স্বর কক্ষ ভরে আকাশে উঠতে লাগল। ঘূর্ণবায়ু যেমন রাস্তায় ধুলো, কুটা, তৃণ, কঙ্কর সমস্তই একসাথে ঘুরিয়ে নিয়ে আকাশে ওঠে, এ স্বরও তেমনি বালক, যুবক, প্রৌঢ়, বৃদ্ধ প্রভৃতি সকলের মন একসাথে উপরে উড়িয়ে চলল। এইরূপ মুগ্ধ করতে জাদুকর বোধহয় পারত না। নিস্পন্দ, নীরব, কারোর মুখে কথা নেই। অনেকের শরীরে চৈতন্যের লক্ষণটুকু পর্যন্ত নেই। ঠিক কোন সময় গীতটি শেষ হলো অনেকেই তা বুঝতে পারল না। তারপর পিয়ানো যখন ঝমঝম করে তার শেষ ঝংকারটুকু মুগ্ধ আকাশের তরঙ্গ শ্রেণীর শেষ গতিটুকু বিতরণ করে স্তব্ধ হলো, তখন সেই আহুত জনমণ্ডলীর নিতান্ত উচ্ছৃঙ্খল ভাবে একেবারে পিয়ানোর চারপাশে ঘিরে দাঁড়ালো। প্রত্যেকে প্রত্যেকের মুখপানে চেয়ে জিজ্ঞাসা করল, এটা কে? কে গো এটা? কে গো? একে তো চিনতে পারছি না। উত্তর দিতে পারল না। লিও নিজের মুখ নিচু করে রেখেছিল।
আবার পিয়ানো ঝমঝম করে উঠল। নিমেষে মুগ্ধ বিস্মিত জনমণ্ডলী সরে গেল। যে যেখানে পেল স্তব্ধ হয়ে বসে পড়ল। শুনল নির্জীব পিয়ানো সজীব হয়ে কত কি কথা বলে যাচ্ছে। পুনর্বার কণ্ঠস্বর তা স্পষ্টতর করে দিল। লিও বিরহের গান গাচ্ছিল। শ্রোতৃবর্গের মধ্যে কার কিভাবে কেটেছিল তা আগেই বলেছি, কিন্তু ম্যারির কথা বলিনি। ম্যারি এতক্ষণ একটা কোচের বাজুতে মাথা রেখে আকুলভাবে কাঁদছিল। তার মনে হচ্ছিল বুঝেই তার সমস্ত হৃদয়খানা সঙ্গীত হয়ে কেঁদে ফিরছে। সমুদ্র কি তা সে জানে না, শুধু আকুল মর্মভেদী ক্রন্দনে দয়া ভিক্ষা চাইছে। সে আমার হারিয়ে গিয়েছে, ওগো ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। প্রবল জ্বরে যেমন রোগীর কিছুতেই পিপাসায় শান্তি হয় না, তেমনি এই নিমন্ত্রিত ব্যক্তিবর্গের সঙ্গীতের তৃষ্ণা কিছুতেই শান্ত হচ্ছে না। একটির পর একটি করে কতগুলি সঙ্গীত হলো। 10টা বেজে গিয়েছে। আহারের সময় উত্তীর্ণ হয়ে যায় দেখে লিও পিয়ানোর ডালা বন্ধ করে দিয়ে উঠে দাঁড়ালো। তখন সকলে চিনল এটা তো লিও। ম্যারি যখন চিনতে পারল তখন সে টলতে টলতে একটা ঘরে প্রবেশ করে শুয়ে পড়ল। ক্ষণকালের জন্য তার চৈতন্য রইল না, সে শুধু ক্ষণকালের জন্য। তারপর ম্যারি উঠে বসল, নিজেকে সামলিয়ে নিয়ে ভোজন কক্ষে উপস্থিত হল। চারিদিকে চেয়ে দেখল সকলে একত্রিত হয়েছে, কিন্তু লিও নেই। সেই কথায় সকলে বলা বলি করছিল। ম্যারি আসা মাত্রই সকলে এই প্রশ্ন করল। ম্যারি ঘাড় নেড়ে বলল, আমি জানি না, জানি না। সকলকে জিজ্ঞাসা করা হলো, কিন্তু কেউই জানে না। অবশেষে দারোয়ান সংবাদ দিল লিও চলে গিয়েছে। কেউই কারণ বুঝল না, কিন্তু কথাটা সকলের মনে খট করে বাজল। লজ্জায় ও অভিমানে ম্যারি দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। সে অনিমন্ত্রিত অযাচিত এসেছিল। ম্যারির জন্মদিন উপলক্ষে প্রতি বছরই আসত, আজও তাই এসেছিল। নিমন্ত্রণের অপেক্ষা করেনি। আজকের দিনে না আসলে এত আনন্দ কতকটা নিরানন্দে পরিণত হতো। ম্যারির মান বজায় রেখে সকলকে নিরতিশয় সুখী করে নিঃশব্দে সরে পড়েছে। দুটো ধন্যবাদ, দুটো কৃতজ্ঞতার কথা কিছুরই অবকাশ সে দেয়নি। নীরবে গৃহকর্ত্রীকে সহস্র অপরাধী করে চলে গিয়েছে। তাই ম্যারি গুপ্ত অবমাননায় ফুলে ফুলে উঠতে লাগল। সঙ্গীত শাস্ত্রের প্রথম অক্ষরের সঙ্গেও যে লিওর পরিচয় আছে, এতদিনের ঘনিষ্ঠ আলাপেও ম্যারি তা জানতে পারেনি। তাই তার কণ্ঠস্বর চিনতে পারল না। যখন চিনল তখন তার চৈতন্য লুপ্ত হয়ে এসেছিল। তারপরে নীরব প্রচ্ছন্ন অবমাননা, যাতনার তাড়নায় সে রাতের জন্য ম্যারি চোখ বুঝতে পারল না। আরো 3 দিন নিঃশব্দে কেটে গেল। এইবার এতদিন পরে লিওর চোখে খুব বড় দুটো ফোঁটা জল এসে পড়ল। আজ মাসাধিক কাল হল ম্যারি অল্পে অল্পে সরে দাঁড়িয়েছে। সামর্থ্য অনুযায়ী অবহেলা তাচ্ছিল্য করতে ত্রুটি করেনি, কিন্তু এতদিন পরে অবমাননা করেছে। সে যে আত্মসম্মান তুচ্ছ করে অনাহুত অতিথি হতে গিয়েছিল এবং তার পরিবর্তে অবজ্ঞার মৌন জ্বালাটুকু নিয়ে ফিরে এসেছে, এইটাই তাকে অধিক বিচলিত করে ফেলেছে। 3 দিন অতিবাহিত হল। সে একবার আসলো না, একবার ডাকলো না। তার চোখের জলের অপরাধ কি? কিন্তু শুধু কি তাই?
লিওর অন্তরের ভেতর থেকে একটা ধিক্কার উঠছে। পরে দুঃখ দিলে চোখে জল আসে, কিন্তু সেজন্য নিজেকে কেউ ধিক্কার দেয় না, বরং নিজেকে একটু উচ্চ স্থানে দাঁড় করিয়ে একটু সান্ত্বনা পাওয়ার চেষ্টা করে। অদৃষ্টকে দোষ দিয়ে কর্মফলের নিন্দা করে পরের মন্দ চরিত্রকে গালি পেড়ে অনেকটা শান্ত হওয়া যায়। কিন্তু যার নিজেকে নিজে ধিক্কার দিতে ইচ্ছে হয়, তার দুঃখ রাখার স্থান নেই। তার সান্ত্বনা এই জগতে আছে কিনা বলতে পারি না। লিওর এক ফোঁটা অশ্রু ম্যারির জন্য পড়েছিল, কিন্তু শেষ ফোঁটাটি যখন চোখ ছাপিয়ে গণ্ড বয়ে বক্ষে এসে পড়ল, তখন তার মনের প্রতি গ্রন্থিগুলি শিথিল হয়ে যাওয়ার মতো হলো। এ অশ্রু তার নিজের জন্য পড়েছে। সকলের এমন দুর্ভাগ্য ঘটে না, ঘটলেও হয়তো বুঝতে পারে না। কিন্তু যদি কখনো কেউ বুঝতে পারে, তাহলে সে লিওর মতো নিশ্চয়ই যুক্ত করে ঊর্ধ্বমুখে বলে, ভগবান, এমন অশ্রুপাত কাউকে করিও না। 1 মাস থেকে লিওর মনে সুখ নেই, কিন্তু সম্মান ছিল। আত্মগৌরব তাকে পর্বতের মতো অক্ষুণ্ণ রেখেছিল। কিন্তু আজ সে প্রথম দেখল যে তারই আত্মগৌরব তাকে প্রতারিত করেছে। আত্মা বিদ্রোহী হয়েছে, মন বিশ্বাসঘাতকতা করেছে। ম্যারিকে সে ভালোবাসত, কারণ ম্যারিও তাকে ভালোবাসত। এটা বেশ কথা। তারপর সে রাগ করল, কথা না শুনে আবদ্ধ হয়ে পড়ল। আর তার ভালোবাসা নেই। লিও মনে স্থির করল সেও আর বাসবে না। তবে একটা পদার্থকে এতদিন পরে বিনাশ করতে হলে ক্লেশ বোধ হয়। লিওরও ক্লেশ বোধ হল, কিন্তু সে যুক্তি এবং বুদ্ধির দ্বারা নির্ণয় করল যে স্ত্রী চরিত্র সহজে বোঝা যায় না। ম্যারিকেও সে এজন্য বুঝতে না পেরে ভুল করে ফেলেছিল। যাই হোক, এখন সংশোধন করলেই হবে। সে নিজেকে শুধরিয়ে নিল। তবে মাঝে মাঝে দুঃখ হয়, মাঝে মাঝে হাসিও পায়। এমন হয়েই থাকে, এজন্য কোনো ক্ষতি নেই। সে নিজেকে সংযত করে জগতের যাবতীয় দুর্ভাবনা, দুঃখ, ক্লেশ দূর করে দিয়ে পরম আনন্দে সমস্ত অন্তরাত্মা এই পুস্তকখানির ওপর ন্যস্ত করে হৃষ্টচিত্রে ইভার চরিত্র গড়ছিল। লিখে শেষ করতে পারছিল না। গুণের কথা লিখতে বুঝি স্বর্গও ফুরিয়ে যাবে। রূপের মাধুরী বর্ণনা করতে বুঝি স্বয়ং সজীব প্রকৃত দেবীকে টেনে এনে ইভার চতুর্দিকে জড়িয়ে দিতে হবে। তার হৃদয়ের প্রবৃত্তিগুলি আকার আনন্দে লিওর আহার নিদ্রা ত্যাগ হয়েছিল। এই 1 মাস ধরে দারুণ পরিশ্রমেও এক তিল ক্লান্তি বোধ করেনি। কিন্তু এ চিত্র শেষ হচ্ছে না। মনে হয় যদি অব্যক্ত অজানিত দুটো কথা কেউ বলে দিতে পারত, তা যদি পরিষ্কৃত হতো, তাহলে এই স্বর্গচিত্র কোনো স্বর্গীয় দেবীর হাতে পরমানন্দে সমর্পণ করে লিও তার এ জীবনের সমস্ত বাসনা, সমস্ত আশা, কাগজ কলম যা কিছু আছে সমস্তই উৎসর্গ করে নিতান্ত নিশ্চিত মনে বাকি জীবনটা চুপ করে বসে কাটিয়ে দিতে পারত। আজ সকালবেলা থেকেই লিও এই লিখিত চিত্রখানি ভালো করে দেখছিল। হঠাৎ মনে হলো লোকটিকে যেন সে কোথায় দেখেছে, যেন এ দেবী প্রতিমার সঙ্গে কখন কোনো স্বপ্নরাজ্যের দেখাশোনা হয়েছিল। একটু বোধ হয় পরিচয় হয়েছিল, কিন্তু সে আর নেই। দেখাশোনা হলে হয়তো চিনতে পারা যায়, কিন্তু মুখখানি মনে পড়ছে না। সকালবেলা থেকেই সে কথা ভাবছিল। এখন সন্ধে হয়ে গিয়েছে, আকাশে চাঁদ উঠেছে, বাগান ফুলের গন্ধে ভরে উঠেছে। লিও তার মধ্যে বসে
2 ফোঁটা অশ্রুর শেষ বিন্দুটি এখনো গণ্ড ছাড়ায়নি। বুকের ওপর হয়তো এইবার পড়বে। লিও মাটিতে লুটিয়ে পড়ে কেঁদে বলল, ভগবান, এত পরিশ্রম করে কি শেষে ম্যারির চরিত্র এঁকেছে? দিন রাত্রি এই গভীর একান্ত চিন্তা, আকাঙ্ক্ষা, বাসনা, আনন্দ, আশা, ভরসা কি সব ম্যারির পদতলে লুটিয়ে দিয়েছি? কি করতে কি করেছি ভগবান? লাঞ্ছিত, উৎপীড়িত, অবমানিত আমাকে কি শেষে ম্যারির চিরদাস করে দিয়েছে? না না, হৃদয়, মন, চিন্তা শক্তি, কল্পনা সমস্ত অযাচিত তাকে দিয়ে আমি কি শূন্য গর্ভ জড় পুতুলের মতো হয়েছি। সে চায় না, আমি চাই। সে পদদলিত করে চলে যায়, আমি ধুলোর মতো পদতল জড়িয়ে আছি। ছুটে এসে লিও ঘরের দরজা বন্ধ করে দিল। এক সপ্তাহ অতিবাহিত হয়নি। ম্যারি চার্লসকে হঠাৎ বলল, তুমি তুমি আমার একটা উপকার করতে পারবে? আজ ম্যারির চোখ দুটো কতকটা উন্মাদের মতো চকচক করছে। চার্লস বলল, কিরকম উপকার? তবে শোনো, তোমাকে বুঝিয়ে বলি। আমার বুকের মাঝখানে একটা ছোট্ট অতি ক্ষুদ্র কাঁটা ফুটেছে। বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতরে প্রবেশ করে সবসময় খচখচ করছে। এক বিন্দু সুখ পাই না। তুমি তুলে দিতে পারবে? কেমন করে আর কবে ফুটলো? তাও শুনবে? শোনো, কিন্তু বোধহয় বুঝতে পারবে না। ছোটবেলায় একটা গোলাপ ফুল নিয়ে খেলা করতাম, তাতে একটা কাঁটা ছিল। দেখতে পাইনি তখন। তারপর কোনোদিন বুঝি ঘুমের ঘোরে বুকে চেপে ধরেছিলাম, তখনই ফুটে গেছে কাঁটাটা। ফুল শুকিয়ে ঝরে গেছে, এখন কাঁটাটা বের করে ফেলতে চাই। তুমি তুমি পারবে? বোধহয় পারবো, কিন্তু কাঁটা খুব ছোট তো। হ্যাঁ, খুব ছোট, কিন্তু সাবধান। অনেকখানা বুকের রক্ত মাংস না কাটলে তা বার হবে না। হয়তো প্রাণে বাঁচবো না। সাবধানে তুলবে তো? চার্লস ভয় পেল, বলল, তবে ডাক্তার ডাকাও। ডাক্তার ডাকতে লজ্জা বোধ হবে, বুকের মাঝে কিনা, তাই। আমি বোধহয় পারবো না। যদি পারবে না, তবে মনে মনে লুকিয়ে আমাকে কামনা করো কেন? চার্লস শুকিয়ে উঠল, কিন্তু পরক্ষণেই এদিক ওদিক চেয়ে দেখল ঘরে অপর কেউ নেই। একটু সাহস হলো, বলল, তোমাকে দেবতাও কামনা করেন, আমি তো সামান্য মনুষ্য মাত্র। কিন্তু একজন আমাকে কামনা করে না, সে বোধহয় দেবতারও হচ্ছে। দেখো, সে কাঁটাটা যদি একবার হাতে পাই, তাহলে এমন করে পদাঘাত করি, এক ফোঁটা কাঁটা নিমেষে পরমাণু হয়ে যায়। কিন্তু হাতে পাই না, বুকের ভেতর লুকিয়ে বসে আছে। চার্লস বিস্মিত হয়ে চেয়ে রইল। মনে হচ্ছে বুঝি ঠিক কাঁটার কথা নয়, কিন্তু ভালো পরিষ্কারও হচ্ছে না। 7-5 ভেবে বলল, ডাক্তার দেখালে ক্ষতি কি? ম্যারি প্রথমে হেসে ফেলল, কিন্তু পরক্ষণেই মলিন হয়ে মৃদু কণ্ঠে বলল, আমার যেমন পোড়া কপাল, তাই তোমাদের সঙ্গে কথা বলি। সোনার পাত্র ছেড়ে আমি মাটির পাত্র নিয়েছি। তৃপ্তি হবে কেন? চার্লসের রাগ হলো,
কিন্তু ভয়ে ভয়ে চুপ করে রইল। ম্যারি তা দেখে মনে মনে হাসল, মনে মনে বলল, হীরা আমাকে কত ভয় করে। সেদিন সমস্ত দুপুরবেলা সে ঘরের কোণে চুপ করে বসে রইল। রাত্রে শয্যার ওপর জেগে পড়ে রইল। সকালে কোচম্যানকে ডেকে বলল, গাড়ি সাজাও, মিস্টার বাথের বাড়ি যাব। মিস্টার বাথ ক্যাপ্টেন নোলের অ্যাটর্নি। ম্যারি দরজায় গাড়ি দাঁড় করিয়ে ভিতরে প্রবেশ করল। বৃদ্ধ বাথ একরাশি কাগজপত্র টেবিলে রেখে কাজ করছিল। ম্যারিকে হঠাৎ অফিসে দেখে অভিনন্দন করে বসিয়ে বলল, এসো এসো, কি ব্যাপার এত সকালে? কাজ আছে। কর্নেল হ্যারিংটন আমার বাবার কাছ থেকে কত টাকা ধার নিয়েছিল? মিস্টার বাথ খাতাখানা দেখে হিসাব করে বলল, 8,000 পাউন্ড। বেশ, সুদে আসলে আজ পর্যন্ত কত হয়? তাড়াতাড়ি হিসেব করে দাও। আজ পর্যন্ত প্রায় 12,200 পাউন্ড হয়। খুব ভালো। জোঁক যেমন রক্ত চুষে নেয় ঠিক তেমনি করে হিসেব করেছো তো? হ্যাঁ, সেই মতো। আজ থেকে 7 দিনের মধ্যে আমার এই টাকা চাই, বুঝলে? এ কি কথা? 7 দিনের মধ্যে এত টাকা কে দেবে? তার ছেলে দেবে, না পারে বাড়ি ঘরধর সব বিক্রি করে দেবে। বৃদ্ধ ভাবল ভেতরে কিছু ঘটেছে, কিন্তু বলল, এই তো সেদিন বই বিক্রি করে আমার কাছে 2,000 পাউন্ড জমা দিয়ে গিয়েছে, আর তার কিচ্ছু নেই। সেদিন বলেছিল যে সম্ভবত আর 2-3 বছরের মধ্যে বাকি টাকা সে পরিশোধ করবে, কিন্তু এত তাড়াহুড়ো করলে তার বাড়ি বিক্রয় ছাড়া আর কোনো উপায় থাকবে না। বাড়ি বিক্রি হবে? মনে তো হয়। হয় হোক, ভালো কথা। আমার টাকা চাই 7 দিনের মধ্যে, না হয় আমি নালিশ করব। এত অল্প বয়সে তাকে পথের ভিখারি করবে? কাউকে দেশ ত্যাগী করা উচিত কি? টাকা তোমার নয়, আমার। আমি তাকে পদতলে টেনে আনতে চাই। কি করতে চাও? কিছু না, শুধু টাকা চাই। আজ নোটিশ দাও, ঠিক 7 দিনের দিন। নোটিশ পেয়ে লিওপোল্ডের সমস্ত সংসার অন্ধকার বোধ হল। সমস্ত রাত চিন্তা করেও সে কুল দেখতে পেল না। সকালবেলা ম্যারি নিজের ঘরে বসে রক্তবর্ণ চোখ নত করে কি যেন ভাবছিল। এমন সময় ভৃত্য এসে বলল, নিচে লিও দাঁড়িয়ে আছে। কে? লিও। দূর করে দাও। ভৃত্য ভাবল মন্দ নয়। সে চলে যাচ্ছিল, ম্যারি তাকে ডেকে বলল, দাঁড়াও, দূর করে দিও না। সে আবার বড় অভিমানী, অপমান সইতে পারে না। মিষ্টি কথাই যেতে বলো। বলো আমি বাড়ি নেই। দেখো, কিছুতে যাতে সে মনে ক্লেশ না পায়, কিছুতে যাতে সে বুঝতে না পারে আমি ইচ্ছে করেই তার সঙ্গে দেখা করলাম না, বুঝলে? ভৃত্য ঘাড় নাড়ল। সে লিওকে খুব চিনত। বাড়ির সকলেই চিরকাল তাকে সম্মান করেছে। ম্যারি আজ্ঞা করলেও কেউ তাকে অপমান করতে পারত না। সে নিচে চলে গেল। নিঃশব্দ পদক্ষেপে ম্যারি ভৃত্যের পিছনে নেমে আসলো। ঈষৎ উন্মোচিত দ্বারের অন্তরাল থেকে দেখল লিও দাঁড়িয়ে আছে, মুখ বড় শীর্ণ, যেন কিছু পীড়িত। ভৃত্য বলল, তিনি বাড়ি নেই। কোথায় গিয়েছেন? ভৃত্য বুদ্ধি করে বলল, কাল রাত্রে লন্ডন গেছেন। কবে আসবেন? জানি না, বোধহয় কাল। নিকটস্থ একটা চেয়ারের ওপর লিও বসে পড়ল। শরীর নিতান্ত পরিশ্রান্ত বোধ হচ্ছিল। ভৃত্য তাকে অনুমান করে বলল, বসুন, আপনাকে বড় ক্লান্ত লাগছে। এক গ্লাস বিয়ার এনে দেবো কি? না। ভৃত্য ছাড়ল না, বলল, শরীর অসুস্থ মনে হচ্ছে, বিয়ার এনে দিই, বিয়ারে উপকার হবে। লিও অল্প হেসে ধন্যবাদ দিয়ে বলল,
আমার 2 দিন থেকে জ্বর হয়েছে, 2 দিন কিছু খাইনি, তাই এমন মনে হচ্ছে। এমন সময় কবাট জোড়াটা খুব দুলে শব্দ করে উঠল। লিও চেয়ে দেখল, ও কি, ভৃত্যও চাইল। মেরি পা টিপে টিপে দ্রুত পদে পালিয়ে গেল। এই গ্রামে টমাস হগ বলে একজন মহাজন বাস করতেন। লিওপোল্ড বরাবর তার কাছে এসে উপস্থিত হল। ডেকে বলল, হগ, আমার বাড়ি বিক্রি হবে, তুমি কিনবে? হগ বিস্মিত হয়ে বলল, বাড়ি বিক্রি করবে? কেন? সে কথা না শুনলে কিনবে না? নিশ্চয়ই নয়, কিন্তু কত টাকায় বিক্রি করবে? 13,000 পাউন্ড পেলে বিক্রয় করব। এত টাকা কি প্রয়োজন? বলছি, আমার বাবা ক্যাপ্টেন নোলের কাছে 8,000 পাউন্ড নিয়ে বাড়ি বন্ধক রেখেছিলেন। সুদে আসলে তা প্রায় 14,000 হয়েছে। 2,000 পাউন্ড পরিশোধ করেছি, আর 12,000 বাকি আছে, সেটাই পরিশোধ করতে চাই। থমাস হগ মাথায় হাত দিয়ে বসে পড়ল। উফ, তারা দুজনে বিশেষ বন্ধু ছিলেন, তবু এত সুদ? আমরাও যে এত নিই না। লিও উত্তর দিল না, বলল, কিনবে? কিনতে পারি, কিন্তু এত টাকা দিতে পারবো না। 12,000-এর বেশি কিছুতেই নয়। আমার অনেক আসবাব আছে, তাছাড়া এক ঘর বইও আছে, সমস্ত নিয়েও কি 13,000 দেওয়া যায় না? যায়, কিন্তু বাড়ি বন্ধক আছে। তুমি যে টাকা পরিশোধ করবে তার প্রমাণ কি? আমাদের বংশে কেউ চুরি করেনি, আমিও চোর নই। তোমার বিশ্বাস না হয় আমার সঙ্গে এসো, বন্ড আমি তোমার হাতে দেব। হক বিশ্বাস করল, সমস্ত টাকা গুনে দিয়ে বলল, কাল রেজিস্ট্রি করে দিও। কিন্তু এক কথা বলি, যদি কখন তোমার টাকা সংগ্রহ হয় আমার কাছে এসো, তোমার বাড়ি তোমাকেই ফিরিয়ে দেব। সে রাতে লিওর পুরনো ভৃত্য দুটি বড় বেশি রকম কাঁদতে লাগল। আকস্মিক এরকম সংবাদে তাদের মাথায় যেন বজ্রাঘাত হলো। প্রত্যেকে 6 মাস করে অধিক বেতন পুরস্কার পেয়েছে, তথাপি কাঁদতে ছাড়ল না। আবশ্যকীয় দ্রব্যাদি গুছিয়ে বাঁধা হলো, বাকি যা রইল হগের লোক তা বুঝে নিল। কাল 7 দিন পূর্ণ হবে। পিতৃ ঋণ পরিশোধ করে লিও কাল জন্মের মতো কোরাল গ্রাম ছেড়ে চলে যাবে। চির পুরাতন ভৃত্যেরা তাই কেঁদে শেষ করতে পারছে না। লিও তাদেরকে সান্ত্বনা দিচ্ছে, যদি বেঁচে থাকি 2 বছরের মধ্যে আবার আমার কাছে আসতে পারবে। লিওকে তার বাল্যকাল থেকে সত্যবাদী বলেই বিশ্বাস করত, সেই জন্য কতক শান্ত হয়েছে। লিও ভাবছে, জনক জননীর মুখ, ম্যারি তার জননী, পুস্তকের রাশি, ফুলের বাগান তার চির সহচর ওই ক্ষুদ্র পাঠাগার, আর ভাবছে ম্যারি তাকে গৃহত্যাগী করেছে। দুশ্চিন্তা এবং নানা কারণে সে রাত্রে তার প্রবল জ্বর বোধ হল। সমস্ত রাত একরূপ অচৈতন্য অবস্থায় কাটল। দ্বিপ্রহরের পর জ্বর ছেড়ে গেল, কিন্তু শরীর নিতান্ত দুর্বল। সামান্য জিনিসপত্র যা সাথে নিয়েছিল তা স্টেশনে পাঠিয়ে দিয়ে নোটের তাড়া হাতে নিয়ে ম্যারির ঘরের সামনে উপস্থিত হল। ম্যারি উপরে বসেছিল। ভৃত্য সংবাদ দিল, ম্যারি বন্ড নিয়ে নিচে নেমে আসলো, কিন্তু টাকার কথায় সে আদেও বিশ্বাস করেনি এবং এজন্য নিজেকেও প্রস্তুত করেনি। সমস্ত দিন ধরে সে এরকম একটা কল্পনা করছিল। সে ভাবছিল আজ তার চিরবাঞ্ছিত ধরা দেবে, আজ তার উচ্ছৃঙ্খল অতৃপ্তি পদতলে লুটিয়ে পড়বে। তখন সে কি করবে? কেমন করে নিজের গাম্ভীর্য বজায় রেখে সে সময় প্রবল ঝঞ্ঝাবায়ু মাথায় পেতে নেবে, তাই স্থির করেছিল। ঋণ পরিশোধ করে লিও যে তাকে জন্মের মতো পরিত্যাগ করে যেতে পারে, এ দূরদৃষ্টের এক বিন্দুও তার মনে উদয় হয়নি। লিও তার বশ্যতা স্বীকার করবে, কেননা সবাই করেছে। এতদিন যে করেছিল না, সে কেবল তার মূর্খতার ফল।
ম্যারি উপায় সিদ্ধির জাল বুনছিল, কিন্তু এতদিন তা পেরে ওঠেনি। একদিক বুনতে অন্যদিকের সুতো ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু এতদিনে দুই দিকে বেশ শক্ত করে বেঁধে চমৎকার জাল তৈয়ার করা হয়েছে। এবার শিকার ধরা পড়বেই। কতকটা হৃষ্টচিত্তে ম্যারি নেমে আসলো। বসবার ঘরে লিও দাঁড়িয়েছিল। এসেই দেখল তার হাতে একতারা নোট রয়েছে। ম্যারি কাঠের মতো হয়ে গেল। লিও হেসে হস্ত গ্রহণ করল। ম্যারি মুখ অবনত করল। মনে হলো হাত বুঝি বড় উষ্ণ, আর এ হাসি বুঝি উপহার দেওয়ার জন্য কারোর কাছে চেয়ে এনেছে। লিও বলল, টাকা নাও, আজ 7 দিনের শেষ দিন। ম্যারি হাত পাতল। লিও একে একে নোটের তারা গুনে দিয়ে বলল, হয়েছে। ম্যারি আগের মতো মাথা নেড়ে বন্ড ফিরিয়ে দিল। এক মুহূর্তে তার সমুদয় কৌশল, আশা, ভরসা সমস্ত ফেটে গিয়েছে। ভিতরের হৃৎপিণ্ড ফাটবার উপক্রম করছে। শরীরের সমস্ত শক্তি একত্রিত করে এ সময় সে প্রাণপণে সচেতন রইল। এ সময় অচেতন হলে চলবে না। আজ বোধহয় এই শেষ সময় তোমাকে দুটো কথা বলতে চাই, শুনবে কি? ম্যারি মাথা নেড়ে বলল, শুনব। তবে কথাটি রেখো, কাউকে সৎ দেখে তাড়াতাড়ি বিয়ে করে নিও। তোমার টাকা আছে, টাকার জন্য ভেবো না। শুধু সৎ এবং উচ্চ দেখে কাকে বিয়ে করে সুখী হয়েও। এরকম ধনসম্পত্তি নিয়ে অরক্ষিত অবস্থায় বেশি দিন থেকো না। ম্যারি একটিবার মাত্র মুখ তুলে লিওর মুখের দিকে চেয়ে আবার মুখ নামিয়ে নিল। লিও আবার বলল, ও হ্যাঁ, আর একটা কথা। এই সময় দুজনেই দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আর একটা কথা মনে রেখো, লজ্জায় যেমন স্ত্রীলোকের ভূষণ, অভিমানও তাই। কিন্তু বাড়াবাড়ি করলে বড় কুফল ঘটে। এই কথা তাকে শেখাতে হবে না। জগতের মাঝে এ সত্য আজ ম্যারি অপেক্ষা আর কেউই বেশি বোঝে না। তারপর 5টা বাজল। ঘড়ির দিকে চেয়ে লিও বলল, তবে যাই, আমার সময় হয়েছে। চলে যায় দেখে রুদ্ধ কণ্ঠে বহু ক্লেশে ম্যারি বলল, একটা কথা বলে যাও। কি কথা? এত টাকা কোথায় পেলে? এ কথা কেন জিজ্ঞাসা করছো? আমার কোন কথা তুমি জানো না? কি জানি, অমন গান গাইতে পারো তা কি কখনো বলেছিলে? লিও এবার যথার্থই হেসে ফেলল। কই, তুমি তো কখনো জিজ্ঞাসা করনি। জিজ্ঞাসা করলেই কত গান শুনিয়ে দিতে পারতাম। এতদিনে হয়তো তুমিও আমার মতো শিখতে পারতে। সে কথা নয়, টাকা পেলে কোথায় বলো? কোথায় আর পাবো? বাবা যা রেখে গিয়েছিল তার কাজে তাই ব্যয় করলাম। বাড়ি, ঘর, ফুলবাগান, আমার একরাশি পুস্তক, যা কিছু ছিল প্রায় সমস্তই বিক্রি করে তার ঋণ পরিশোধ করেছি। বেচে দিয়েছো? সব। থাকবে কোথায়? খাবে কি? আপাতত লন্ডনে যাচ্ছি, সেখানে কোনো কাজ খুঁজে নেব। আশা আছে সমস্ত দিন উপবাস করতে হবে না। লন্ডনে কোথায় থাকবে? দিন কতক বোধ হয় হসপিটালে থাকবো, তারপর যা হয় একটা করব। সেখানে কেন? সেখানে কিছুদিন কাটাতে হবে বলে অনুমান করছি। আজ 4 দিন থেকে জ্বর হয়েছে, কিছুতেই সারছে না। সদ্য লন্ডনে গিয়ে যে ভালো থাকবো এ আশাও করি না। টাকা করিও সঙ্গে খুব একটা বেশি নেই। সেই অবস্থায় কোথায় আর যাব বলো? আজ 4 দিনের জ্বর সারেনি? কই আর সেরেছে। একদণ্ডে ম্যারির সমস্ত মুখের ভাব পরিবর্তন হয়ে গেল। কাতরতা, বিষাদ, নিরাশা, লজ্জা, অভিমান, সে মুখে আর কিছুই রইল না। শুধু বিশ্বব্যাপী প্রবল স্নেহ এবং
দিগন্ত বিস্তৃত বিপুল শঙ্কা। প্রথমে সে হাত দিয়ে লিওর কপাল স্পর্শ করে শরীরের উত্তাপ দেখল, ভালো বুঝতে পারল না। তারপর দুই হাতে লিওর মুখ নিচু করে নিজের কপাল তার কপালে সংলগ্ন করে উত্তাপের স্তর অনুভব করল। তারপর বিনা বাক্যব্যয়ে হাত ধরে টেনে নিয়ে চলল। দীপ্ত চোখে অমানসিক আভা। লিও সভয়ে বলল, আরে আরে কোথায় যাও? যেখানে ইচ্ছা, কোনো কথা জিজ্ঞেস করো না। এ কি? ম্যারি বারবার তাকে টেনে নিয়ে একেবারে উপরে উঠল। তারপর নিজের শয়নকক্ষে প্রবেশ করল। অট্টালিকার মধ্যে এই কক্ষটি সর্বাপেক্ষা সুন্দর এবং সজ্জিত। একপাশে একটা প্রকাণ্ড দুর্মূল্য পালঙ্ক সজ্জিত ছিল। ম্যারি তার উপর লিওকে টেনে বসিয়ে দিল। বালিশগুলি একত্র করে বলল, চুপ করে এখানে শুয়ে থাকো। চোখ ও মুখের ভাব দেখে লিও পূর্বেই কিছুটা ভীত হয়েছিল, এবার নিতান্ত ভয়ের সঙ্গে বলল, আরে আমাকে আমাকে যে আজ যেতে হবে, সময় চলে যাচ্ছে, আমাকে ছাড়ো। ম্যারি সে কথা শুনতে পেল বলে মনে হলো না। নিজের মনে একটা বহুমূল্য উষ্ণ শাল এনে তার বুক পর্যন্ত ঢেকে দিয়ে বলল, লিও, এ সময় আমার সঙ্গে কলহ করলে চলবে না। তুমি মনে করেছো তুমি ঋণ শোধ করেছো, কিছুই করনি। আজ নয়, ভালো হও, তারপর তোমাকে বুঝিয়ে দেব। তোমার যখন শরীর অসুস্থ তখন ও শরীরে আমারই সর্বময় অধিকার। আবার যখন ভালো হবে তখন যা ইচ্ছে করো। লিও স্তম্ভিত হয়ে গেল। একই কথা, ক্লিষ্ট শরীর মন্ত্রমুগ্ধবৎ ঢলে আসছিল। অর্ধমুদ্রিত চোখে লিও জোর করে বলল, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি 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 লন্ডনে যাব। ম্যারি তার মুখের উপর মুখ রেখে বলল, লন্ডনের কথা ছেড়ে দাও। আমাকে না জিজ্ঞেস করে এই বিছানা থেকে নামলে আমি এই ছাদ থেকে নিচে লাফিয়ে পড়ব। আমার মন এখন পাগলের মতো হয়ে আছে। অবাধ্য হলে কিন্তু আমি প্রাণ বিসর্জন দেব। লিও ধীরে ধীরে বলল, তবে তবে আর কি করে যাব? তারপর পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। 15 দিনের মধ্যে লিওর রীতিমতো সংজ্ঞা হলো না। 15 দিন ম্যারি তার শয্যা ত্যাগ করল না। ডাক্তার বলল, ম্যারি, অত পরিশ্রম করলে তুমিও পীড়িত হয়ে পড়বে। ম্যারি ম্লান হেসে উত্তর দিল, ডাক্তারবাবু, এ সময় আমি যন্ত্রণার ভয় করি না। এই জায়গা ত্যাগ করলেই বরং আমার যন্ত্রণা হবে। আমি ধাত্রী এনে দিচ্ছি, দুজনে পালা করে শুশ্রূষা করো। ম্যারি মুখখানি আরো মলিন করে বলল, তা হবে না। এ সময় আমার কাউকে বিশ্বাস হয় না। গোলাপ ফুল বাসি হয়েছে, রৌদ্রের তাপে বড় নিস্তেজ হয়ে পড়েছে। এতটুকু আঘাতেই হয়তো ঝরে যাবে। তখন তুমি কি তাকে ফিরিয়ে দিতে পারবে? নিরুত্তরে ডাক্তার চলে গেল। রোগ বেশি নয়, তথাপি লন্ডন থেকে 3-4 জন ডাক্তার মেরির বাড়িতে এই 15 দিন ধরে বসে আছে। একদিন তারা বলল, অনর্থক আর কেনই বা আমাদেরকে ধরে রেখেছ? রোগ তো সেরে গিয়েছে। ম্যারি তাদের হাত ধরে কাতর কণ্ঠে বলল, ওগো, তোমরা আমার লিওকে সম্পূর্ণ সুস্থ করে আমার হাতে দিয়ে আমার সর্বস্ব নিয়ে যাও। মানা করব না, কিন্তু কিন্তু তোমরা এখন যেও না। 3 সপ্তাহ পরে লিওপোল্ড উঠে বসল। ডাক্তার এবং ঔষধের উপদ্রব আর নেই। ম্যারি জানলা খুলে দিল। আকাশে চাঁদ উঠেছে। জ্যোৎস্না ঘরে এসে পড়ল। ম্যারি চাঁদের পানে চেয়ে হঠাৎ লিওর বুকের উপর এসে পড়ল। নিঃশব্দে অনেকক্ষণ বুকের উপর অশ্রুসিক্ত করল। তারপর চাঁদের দিকে চেয়ে পড়ল, ওই দেখো, এখনো চাঁদের ভিতর কলঙ্ক বসে আছে। তোমারও কলঙ্ক তোমার বুকের ওপর স্থান পেতে বসেছে। তাড়াবে কি করে?
লিওর চোখে জল আসলো। সংবরণ করে বলল, কলঙ্কই হোক আর শোভাই হোক, বুকের ওপর বড় দৃঢ় বসেছে। পরিত্যাগ করবার ক্ষমতা আমার নেই। তারপর একদিন বসন্তের সকালে কোরাল গ্রামের গির্জায় বড় ধুমধুমের সঙ্গে ঘণ্টা বেজে উঠল। সমস্ত গ্রামবাসী বড় জাঁকজমকের সঙ্গে প্রফুল্ল মনে সেই দিকে ছুটে চলেছে। সেখানে কি হচ্ছে তোমরা কেউ জিজ্ঞাসা করবে না? শেষ হলো আমাদের আজকের গল্প, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কোরাল। আমাদের আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার প্রতিক্রিয়া। প্রতি সপ্তাহের মতো আগামী সপ্তাহেও আপনাদের উদ্দেশ্যে একটি নতুন গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ শুনতে থাকুন আমাদের বাকি গল্পগুলো। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।